যুগ যুগ ধরে বিদেশিরা বা প্রবাসীরা বাংলাদেশের চিকিৎসার ওপর আস্থা রাখলেও বাংলাদেশে প্রথমবার অফিসিয়ালি মেডিকেল ট্যুরিজমের যাত্রা শুরু হলো। ভুটানের একজন তরুণী বাংলাদেশে চিকিৎসা নেয়ার পর থেকে এই মেডিকেল ট্যুরিজমের আলোচনা নতুন করে শুরু হয়েছে। আরোগ্য নিকেতনের আজকের আলোচনার বিষয় বাংলাদেশে মেডিকেল ট্যুরিজমের যাত্রা শুরু। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। সঙ্গে আছেন ডাক্তার হাসিব রহমান, সহযোগী অধ্যাপক, প্লাস্টিক সার্জারি, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। সঙ্গে আরও আছেন ডাক্তার প্রদীপ চন্দ্র দাস, একই ইনস্টিটিউটের একই বিভাগের সহযোগী অধ্যাপক। আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমেই ডাক্তার হাসিব রহমান আপনার কাছে জানবো যে মেডিকেল ট্যুরিজম এই শব্দটার সঙ্গে আমরা পরিচিত যে বাংলাদেশের রোগীরা দেশের বাইরে যাচ্ছে এবং যুগ যুগ ধরে যাচ্ছে। এই গল্পটা আসলে বাংলাদেশের ক্ষেত্রে আবার কেমন? আমরা যে বলছি যে বাংলাদেশে মেডিকেল ট্যুরিজমের যাত্রা অফিসিয়ালি শুরু হলো, এই বাক্যের ব্যাখ্যাটা আপনার কাছে জানতে চাই। অফিসিয়ালি শুরু বলতে এই প্রথম যে পেশেন্ট এসেছে, যে কারমা দেবা প্রথম ভিসা নিয়ে শুধুমাত্র চিকিৎসার উদ্দেশ্যে আমাদের দেশে এসেছে এবং দুই দেশের রাষ্ট্রপ্রধানরা বা সরকার প্রধানরা এখানে জড়িত ছিল। তো এর আগে যে বিদেশিরা বাংলাদেশের চিকিৎসা নেয় না তা তো না, হয়তো বসবাস করছেন বাংলাদেশে, কোনো কারণে তারা চিকিৎসা তো নিচ্ছেনই। কিন্তু এখানে হেলথ ট্যুরিজম শুরু বলতে আমরা যেটা বলতে চাচ্ছি বা যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথম ভিসা নিয়ে শুধুমাত্র চিকিৎসার উদ্দেশ্যেই এই প্রথম একজন বিদেশি নাগরিক বাংলাদেশে আসলো, সেজন্য এই কথাটা বলা হচ্ছে। ধন্যবাদ। ডাক্তার প্রদীপ, আপনার কাছে জানবো যে এমন কি চিকিৎসা যেটির জন্যে রাষ্ট্রপ্রধানরা পর্যন্ত আসলে এক হলেন? এটি কি আসলে অনেক জটিল কোনো চিকিৎসা কিনা? কারমাদেমার যে বিষয়টা, ভুটানের যে রোগীটার কথা আমরা এখন আলোচনায়, তো উনি আসলে তার তো ক্যান্সার ছিল এবং ক্যান্সারের জন্য সে রেডিওথেরাপি নিয়েছিল দুবার। রেডিওথেরাপি নেওয়ার পরে নেজাল রিকনস্ট্রাকশনের জন্য ইন্ডিয়ায় তারা দুবার চেষ্টা করেছে, আউটসাইড ভুটান দুবার অপারেশন করে তারা ব্যর্থ হয়েছে। তারপরে আমরা যখন ভুটানে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা যখন প্লাস্টিক সার্জারি ক্যাম্প করতে যাই তখন সে সেখানে আসে। তো আমরাও বুঝতে পারি যে এটা জটিল, যার জন্য আমরা ওখানে করতে পারি নাই বা আমরা সম্মত হই নাই। আমরা তাকে বলি যে আমরা এটা সম্ভব কিন্তু বাংলাদেশে। তো সেখান থেকেই কিন্তু ট্যুরিজম যাত্রাটা। ধন্যবাদ। ডাক্তার হাসিব, আপনার কাছে জানবো যে এই যে আপনারা নিয়ে আসার সাহস যে করলেন, মানে এখানে আসলেই যে আপনারা সফল হবেন সেটি কি তখন বুঝতে পারছিলেন? এই ধরনের পেশেন্ট আসলে কিন্তু আমাদের দেশে আগেও হয়েছে, আমরাই করেছি, তো সেই জন্য আমাদের সাহস ছিল। শুধু সেখানে যেটা ব্যাপার ছিল যে ভুটানে আমরা খুবই কম সময়ের জন্য ছিলাম, সেখানে এ ধরনের জটিল একটা অপারেশন করে চলে আসা এটা সম্ভব ছিল না। এটার সব মিলে কত দিনের যাত্রা ছিল এই রোগীকে সুস্থ জীবনে ফেরাতে? প্রথমে আমাদের এক্সক্লুড করতে হচ্ছে যে তার এখন কোনো রেসিডুয়াল টিউমার নেই বা রিকারেন্স হয়নি। তো এটার জন্য একটা ওয়ার্কআপ ছিল, এখানে একটা বড় টিম কাজ করেছে, ঢাকা মেডিকেল থেকেও কিছু টিম ছিল। তো যখন আমরা নিশ্চিত হলাম বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যে পেশেন্টের কোনো রেসিডুয়াল আগের অসুখটা নেই, এখন শুধুমাত্র একটি অ্যানাটমিক্যাল ডিফর্মিটি, তার নাকটা ডিফর্মড হয়েছে, আকারটা ঠিক নেই, মানে ছিলই না, শুধুমাত্র তখন আমরা রিকনস্ট্রাকশনে গেলাম। মূল ধাপটা শেষ, তারপরে হচ্ছে আমরা আরেকটু রিফাইনমেন্টের জন্য আরও একটা বা দুইটা অপারেশন লাগবে। ধন্যবাদ। আমি ডাক্তার প্রদীপ আপনার কাছে জানবো যে এই কোলাবোরেশনটা চিকিৎসকদের বা পুরো জনবল আসলে কতজন ছিল, মানে এই সার্জারির জন্য দরকার পড়েছে? আমাদের শেখ হাসিনা ইনস্টিটিউটে উই আর এ টিম, বিগ টিম। হ্যাঁ, আপনি জানেন এখানে আমাদের 7টা ইউনিট আছে। হ্যাঁ, তারপরে সামন্তলাল সেন তো স্যার তো সবার উপরে আছেন। আমরা প্লাস্টিক সার্জনদের সংখ্যা নির্ধারণ কঠিন। এর বাইরে আমরা সাবজেক্ট হিসাবে আমরা ঢাকা মেডিকেল কলেজ থেকে আপনার অনকোলজিস্ট, রেডিও হ্যামাটো অনকোলজিস্ট হিসাবে অখিল রঞ্জন, প্রফেসর অখিল রঞ্জন ওনার হেল্প নিয়েছি। আর বাকি যারা আছেন অ্যালাইড বাকি সাবজেক্টগুলো সেটা আমাদের এখানেই ছিলেন। ডাক্তার হাসিব, আপনার কাছে জানবো যে এই যে নাকের কনস্ট্রাকশনের কথা বলছি, যে সে যখন সুস্থ ছিল তখন তার নাকের শেপ, সেন্টিমিটার বা যে কোনোভাবে কেমন আসলে ছিল, পরবর্তীতে খারাপ হবার পরে সেটি কতটা বিকৃত হলো এবং আপনারা কোন অবস্থায় নিয়ে আসলেন? আমাদের কাছে যখন আসে আসলে তার নাক বলতে তেমন কিছু ছিল না, একটা চ্যাপটা, মানে ফ্ল্যাট ফেস বলতে নাকের কোনো স্ট্রাকচার আসলে বোঝা যাচ্ছিল না। তো সেই জন্য আমাদের চ্যালেঞ্জটা ছিল দুইটি। একটা হচ্ছে নাকে তৈরি করা একটু ডিফিকাল্ট, কারণ এটা হচ্ছে নাক তো একটা সমান, যেমন হাতের চামড়া মুখের চামড়া সমান থাকে, এখানে হচ্ছে অনেক ভাঁজ থাকে, 3টা লেয়ার থাকে, ভেতরে আবার হাড় থাকে, এটা একটা কঠিন কাজ। আর আরেকটা হচ্ছে ইউজুয়ালি আমরা যে অপশনটা ইউজ করি নেজাল রিকনস্ট্রাকশনের জন্য, ওই অপশনটাও আসলে নষ্ট হয়ে গিয়েছিল, কারণ আগে দুবার চেষ্টা করা হয়েছিল, কিন্তু মানে হয়েছে আর কি। ডাক্তার প্রদীপ, আপনার কাছে জানবো যে আপনি এখানে আরও কোনো কিছু যুক্ত করতে চান? তার কিন্তু কপাল থেকে যে আমরা মাংস নিয়ে যে নাক রিকনস্ট্রাকশন করি, এটাই সবচেয়ে
ইজি অপশন এবং সবচেয়ে পছন্দের অপশন। তাই কার মাধ্যমে আমার এটা আগে ইউজ করা হয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে তারপরে আমরা সাধারণত যখন টিস্যু নেই আমরা নেই বাম হাত থেকে ফ্রি ফ্লেপ করার জন্য, কারণ ডান হাত আমরা জানি যে ডান হাতের কাজ অনেক বেশি বাম হাতের চেয়ে। রুগী বাম হাতে একটু সমস্যা হলে অ্যাকসেপ্ট করবে, কিন্তু ডান হাতে নয়। সেই হিসাবে বাম হাতের টিস্যু তারা আগে ব্যবহার করে ফেলেছে। তাহলে এখন আমাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে ডান হাতেই একমাত্র অপশন। সেই ডান হাত থেকে টিস্যু নেওয়া, আবার ডান হাতকে ফাংশনিং রাখা, এই যে এক্সট্রা প্রেশার রাদার দেন রিকনস্ট্রাকশন। তো এই সব মিলিয়ে তার মানে এটা একটা বড় চ্যালেঞ্জই ছিল। চ্যালেঞ্জ ছিল, এক্স্যাক্টলি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার হাসিব, আপনার কাছে জানবো যে এই ধরনের সার্জারি মানে বিদেশিরা, নেপাল বলি, ভুটান বলি, ইন্ডিয়া বলি, মানে অন্যদের আসার যে প্রবণতা এবং সুস্থ হয়ে ফিরে যাওয়া, মানে এই ধরনের ঘটনাগুলো কি আসলে হরহামেশাই ঘটে কিনা এখানে? হরহামেশা তো হয়নি, যেহেতু সেভাবে প্রচার পায়নি। কিন্তু আমার মনে হয় আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যে আমাদের আসলে যে খরচে যে চিকিৎসা পায় বিদেশের কোথাও সম্ভব না। যেমন এটারই খরচ যদি আপনি বলেন যে আপনারা আসলে যদিও টাকাটা ভুটান গভর্নমেন্ট দিয়েছে, মানে বাংলাদেশি একজন রোগী হলেও কত টাকার মধ্যে ট্রিটমেন্টটা হয়ে যেত? বাংলাদেশি একজন রোগী যদি এই অপারেশনটা আমাদের এই হাসপাতালে করতো তাহলে আসলে তার কোনো খরচই হতো না। ধন্যবাদ ডাক্তার প্রদীপ। এই সক্ষমতা যেহেতু আমাদের অর্জন হয়েছে, আমরা সারা পৃথিবীর মানুষকে তো সব থেকে কম খরচে এই ধরনের সার্জারির জন্য বাংলাদেশে ওয়েলকাম করতে পারি কিনা। আমি আপনাকে একটা উদাহরণ দিই। আমারই এক সিনিয়র কলিগ, ওনার কাজিন, উনি ইউএসের ম্যাসাচুসেটস স্টেটের সম্ভবত উনি কংগ্রেসম্যান। তো উনি ওনার দেশে ওনার কানের যে আমরা লতি যেটাকে বলি, যেখানে দুল পরে, সেটা বড় হয়ে গেছিল ছিদ্রটা। তো উনি এটা ওখানে করতে চেয়েছিলেন এক সময়। উনি আবার কিন্তু বাংলাদেশি বংশোদ্ভূত। তো পরে উনি বাংলাদেশে যখন আসেন, ছোটোবেলায় উনি চলে গেছে, বাংলাদেশে যখন আসেন তখন উনি একটি ইচ্ছা প্রকাশ করলেন যে এটা করা যায় কিনা বাংলাদেশে। তো যেহেতু আমার কলিগ বলেছেন ওনার কাজিন, তো আমি সেটা করে দিয়েছি। তো আমি কোনো চার্জ নিইনি। উনি আমাকে জিজ্ঞাসা করলেন তখন যে আচ্ছা আপনি যদি চার্জটা নিলেন না, আমাকে অনেক বলেছেন। আমি বললাম যে না, চার্জ লাগবে না, ইজ কমপ্লিমেন্টারি। তো বললেন কত টাকা লাগতো? আমি বললাম 20,000 টাকা। তো উনি বললেন বাংলাদেশি টাকা 6 লাখ টাকা অন্তত লাগবে, অন্তত ওনার লাগতো ওখানে করতে। তো কাজেই মেডিকেল ট্যুরিজমের যে বিষয়টা, আমাদের দেশে কস্ট, গভর্নমেন্ট তো হসপিটালে কস্ট নাই বললেই চলে, প্রাইভেটে যে পরিমাণ কস্টে আমরা সার্জারিগুলো করি সেটা বাহিরের দেশের অনেক 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 কম। সেই হিসাবে একটা ব্রড প্রসপেক্ট আছে এই ধরনের মেডিকেল ট্যুরিজমের। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা বাকি আলোচনায় চলে যেতে চাই যে এই ভুটানের তরুণী যে বাংলাদেশে আসলো, এই পুরো প্রক্রিয়া রাষ্ট্রীয়ভাবে দুটো দেশকে যিনি এক করেছেন, আমাদের স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেনের কাছে। স্যার, আমি জানতে চাই আপনার কাছে যে এই যে একজন নারী চিকিৎসা নিতে আসলো, দীর্ঘদিন আমাদের বাংলাদেশে চিকিৎসা নেওয়ার পরে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে, এই প্রবণতা আমরা কম দেখি যে বাংলাদেশের রোগীরা ভারত বা অন্যান্য দেশে চিকিৎসা নিতে যাচ্ছে। এটি আমাদের বাংলাদেশের চিকিৎসার স্বনির্ভরতা বা সক্ষমতাকে কিভাবে ফুটিয়ে তুলল? অনেক ধন্যবাদ। এটা একটা খুব গুরুত্ব, হেলথ ভিসা যেটা বলা হয়, সেই ভিসা নিয়ে এই প্রথম একটা মেয়ে বাংলাদেশে আসলো। দেখুন, এটা যদি এভাবে বলি যে আমরা একটা টিম নিয়ে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বঙ্গবন্ধু প্লাস্টিক সার্জারি ক্যাম্প বাংলাদেশে কিন্তু দেখা যায় যে বিভিন্ন সময় ইটালি থেকে অমুক জায়গার থেকে বিভিন্ন দল এসে এখানে অপারেশন করে। বাংলাদেশ থেকে একটা দল বাইরে গিয়ে কিন্তু এই প্রথম আমরা নিয়ে যাই। আমি প্রায় 100 জনের চিকিৎসক নিয়ে গেলাম, ওখানে আমরা 5 দিন ছিলাম, অনেক অপারেশন করছি। তখনই এই রুগীটাকে আমরা দেখতে পাই। দেখার পরে রুগীটা একটু কমপ্লিকেশন, কারণ রুগীটা কিন্তু ভারতেও গেছে, ব্যাংককেও গেছে, সেখান থেকে ফেরত আসছে। সুতরাং এটা একটা চ্যালেঞ্জ হিসাবে আমরা মনে করি যে আমরা এটা দেশে নিয়ে আসবো। তৎক্ষণাৎ আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও কথা বলি এবং এখানে বাংলাদেশের অ্যাম্বাসেডরের সাথে, এবং পরবর্তীতে ভুটানে যখন আমি মহামানী রাজার সঙ্গে দেখা করি, রাজাকেও আমি বলি, উনিও খুব খুশি হন এই যে বাইলেটারাল একটা ইয়েতে। এবং ভুটান আমাদের প্রথম দেশ, আমাদেরকে স্বীকৃতি দিয়েছিল, সুতরাং তাকেও তো একটু আমাদেরকে সম্মান দেখানো উচিত। সেই জন্য আমরা রুগীটাকে নিয়ে আসি এবং রুগীটাকে সাকসেসফুল অপারেশন করা হয়। কিছুদিন আগে মহামানী রাজা আসছিলেন, উনি গিয়ে রুগীটাকে দেখলেন, তারপরে আমরা রুগীটা ছেড়ে। আমি এই প্রসঙ্গে বলতে চাই যে পার্শ্ববর্তী অনেক দেশের
চিকিৎসকরা বাংলাদেশে পড়াশোনা করছে, তাদের দেশকে গিয়ে সমৃদ্ধ করছে। তো এটি যদি এই পরিমাণে হয়, 40% চিকিৎসক কিন্তু এখান থেকে আসলে পড়াশোনা করে যাচ্ছে, স্বাস্থ্য সেবাটাকে আসলে ওই আঙ্গিকে আমরা অন্য দেশের রোগীদেরকেও কেন আনতে পারছি না? পারবো, আস্তে আস্তে পারবো। আমার মনে হয় যে ভুটানের রুগীটার পরে কিন্তু আমার সঙ্গে নেপালের অ্যাম্বাসেডারের সঙ্গে দেখা হয়। উনি কিন্তু আমাকে বলছেন যে তোমরা আমাদের দেশেও এরকম একটা শুরু করো, যে তোমরা আমাদের দেশেও যাও। আমার কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথেও কথা হয়েছে। আমি বলছি যে আপনারা ভুটান, মালদ্বীপ, যে সার্ক কান্ট্রিগুলো আছে সেগুলোর সাথে আমরা যাই, আমরা গিয়ে অপারেশন করি। আমরা শুধু অপারেশন করা না, টেকনোলজি ট্রান্সফার, আমরা ওখানে ডাক্তারদের সঙ্গে কথা বলি। আমাদের প্রয়োজন হলে পাঠালাম, তাদের প্রয়োজন হলে আমাদের কাছে ভুটানের সাথে কিন্তু এবার আমি একটা চুক্তিতে স্বাক্ষর করছি, ভুটানের স্বাস্থ্যমন্ত্রী আর আমি, যে চুক্তির আওতায় আমরা ভুটানে একটা 15 শয্যার বার্ন ইউনিট করে দিব বাংলাদেশ থেকে বাইরে। হ্যাঁ, এটা একটা বড় খবর, এবং এটা আমরা করে দিব। তাদের ডাক্তারদেরকে ট্রেনিং দিব, নার্সদেরকে ট্রেনিং দিব। এই চুক্তি মহামানী রাজা যখন আসছিলেন তখনই স্বাক্ষর হয়। তো এইটাও তো একটা অত্যন্ত বড় গর্বের বিষয়। স্যার, একই সঙ্গে আমাদের বাংলাদেশের যারা বিশেষজ্ঞ চিকিৎসক আছেন তারা বলেন যে বাংলাদেশে যেহেতু খরচ কম, আমরা 4-5 গুণ কম খরচে একটা বোন মেরো ট্রান্সপ্লান্ট বা লিভার ট্রান্সপ্লান্ট সব কিছুই করছি। সেক্ষেত্রে হেলথ ট্যুরিজমের বিষয়টা বাংলাদেশ আসলে চিন্তা করতে পারে কিনা এখন? তো ডেফিনেটলি, একটু আগে যেটা বলছিলাম, হেলথ ট্যুরিজম, দিস ইজ দ্য ফার্স্ট পেশেন্ট হেলথ ট্যুরিজমের ভিসা নিয়ে বাংলাদেশে আসছে। তো নিশ্চয়ই আমরা যদি এইভাবে আরও কয়েকটা অপারেশন করি, আমরা মনে করি যে একটা মানুষের আমাদের দেশের বাইরের মানুষের একটা আস্থা ফিরে আসবে বলে আমার মনে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট বিরতি নিয়ে আলোচনা ফিরছি। আরোগ্য নিকেতনের এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আরও দুজন অতিথি। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার রায়হানা আউয়াল, পরিচালক শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। সঙ্গে আরও আছেন একই ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডাক্তার হোসাইন ইমাম ইমু। আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ম্যাডামের কাছে প্রথমে জানতে চাইবো যে আমরা অনেক দিন আগে থেকেই আমরা আসলে দেখি বাংলাদেশে যে বাংলাদেশের রোগীরা চলে যাচ্ছে দেশের বাইরে, আমরা কোনোভাবেই ঠেকাতে পারছি না। একটি ব্যতিক্রম আনঅফিসিয়ালি অনেক হয়েছে, আমরা অফিসিয়ালি দেখলাম যে মেডিকেল ভিসা নিয়ে একজন এসে চিকিৎসা নিল আর কি, ভুটানের তরুণী, এবং এটি অনেক বড় আলোচনার বিষয়। আপনার কাছে জানতে চাইবো যে এই ইনস্টিটিউটের মাধ্যমে যেহেতু যাত্রাটা শুরু হলো, এই ইনস্টিটিউট আরও অন্যান্য সেবার ক্ষেত্রে, মানে এই যে নাকের কনস্ট্রাকশন যেটা আমরা বলছি, এটা ছাড়াও অন্য ক্ষেত্রে আসলে প্রস্তুত কিনা যে কোনো বিদেশি রোগীদের সেবা দেওয়ার ক্ষেত্রে? বিদেশ থেকে রোগী এসেছে, আর রোগের যেই ধরন সেটা মানে বিভিন্ন দেশভিত্তিক হতে পারে, সেটা তার থেকে বেশি আমাদের রোগের ধরনগুলো কিন্তু আমাদের মেডিকেল সায়েন্সে যেরকম, আমরা কিন্তু বাংলাদেশে সব ধরনের রোগীই পাই। সুতরাং যে কোনো দেশ থেকে যে কোনো ধরনের রোগী আসলে সেই রোগীটিকেও আমরা আমাদের দেশের রোগীর মতো করেও সার্বজনীনভাবেই চিকিৎসা করতে পারি। ধন্যবাদ। ডাক্তার হোসাইন ইমাম, আপনার কাছে জানবো যে পরিবেশ একটা বড় ব্যাপার, যে একজন বিদেশি বা বাংলাদেশের উচ্চবিত্তদের ক্ষেত্রেও দেখা যায় যে আমি যাব কি যাব না সেই হাসপাতালে। যেহেতু সেবার দিক থেকে আমরা ঠিক আছি, মানে আমরা সর্বোচ্চ সেবা দিতে পারছি, পরিবেশগত দিক থেকে আসলে এই হাসপাতাল সেই দিক থেকে প্রস্তুত কিনা যে মানুষ আসলে হয়তো কমফোর্ট ফিল করবে সেবা নেওয়ার ক্ষেত্রে? আমরা শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট যখন প্রতিষ্ঠিত হয় এবং আমরা যখন কাজ শুরু করি, তখন আমরা একটা জিনিসই চিন্তা করেছি যে সব পর্যায়ের মানুষের একটা আস্থার কেন্দ্রবিন্দু যাতে ইনস্টিটিউট হয়। আমরা এটা বলতে পারি যে পরিবেশ বলেন, সার্ভিস বলেন এবং সামগ্রিক চিকিৎসা ব্যবস্থা বলতে যা বোঝায়, সেই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু ইনস্টিটিউট বাংলাদেশে একটা গেম চেঞ্জিং রোল প্লে করছে। যেটা আপনি বললেন যে আমাদের ভুটান থেকে মেডিকেল ভিসা নিয়ে প্রথম যে রোগীটা এসে আমাদের চিকিৎসা করে গেল, এটা সবে শুরু। এটা কিন্তু একটা ধারা। আরেকটা ধারা কিন্তু আছে, যেমন অনেক প্রবাসী বাংলাদেশি আছে যারা বিদেশে থাকে, হয়তো সেই দেশেরই পাসপোর্ট হোল্ডার, সেই দেশেরই সিটিজেন, তারাও কিন্তু আমাদের এখানে এসে ট্রিটমেন্ট করে। সেটাও কিন্তু একটা ডাইমেনশন। আপনাকে ধন্যবাদ। আমি ম্যাডামের কাছে জানবো যে মূল সার্জন যারা ছিলেন তারা বলছিলেন যে এই সার্জারিতে কোনো খরচই হয় নাই। এটি কি আসলে অন্য দেশের রোগীদের ক্ষেত্রেও অ্যাফোর্ডেবল হবে কিনা, মানে তাদের ক্ষেত্রেও কি আমরা সেই নামমাত্র খরচে আসলে সেবাটি দিতে পারবো কিনা? সেটা তো কম হবে, কিন্তু তারপরেও একটা প্রশ্ন থেকে যায় যে দেশের নাগরিক বলে, তাই না, আমাদের সরকার আমাদের দেশের নাগরিকদের জন্য যেই সুবিধাটা
বিনামূল্যে দিচ্ছেন, নিশ্চয়ই অন্য দেশের সেটি নাগরিকের বাড়লেও জন্য হয়তো আমরা যে সেই বেশি পর্যায়ে টাকায় যাবে সেই না, পর্যায়ে সেই পর্যায়ে যাবে না, কিন্তু কিছু তো বাড়বে। কিন্তু আমরা সব দিক থেকে প্রস্তুত হ্যাঁ, আছি, এটা হচ্ছে সবথেকে অবশ্যই বড় প্রস্তুত ব্যাপার। আছি, জি। ধন্যবাদ ডাক্তার হোসাইন ইমাম। আপনার কাছে জানবো যে এই পুরো প্রক্রিয়ার মধ্যে আপনারা সহযোগিতা কিভাবে করেছেন? সে যাতে কখনো এটা ফিল না করে সে দেশের বাইরে আছে, কারণ ট্রিটমেন্টের একটা বড় জায়গা কিন্তু হচ্ছে মানুষের সাইকোলজি। এবং আমাদের ইনস্টিটিউট থেকে আমরা যেটা চেষ্টা করেছি, সে যাতে কখনোই এরকম মনে না করে যে তার আশেপাশে কোনো কিছুর ঘাটতি আছে। সো আমরা তার চিকিৎসা, তার থাকা, তার খাওয়া, তার চলাফেরা সব কিছু মিলে, সে এবং তার ভাই ছিল তার সাথে, আমরা যতটুকু পারি আমাদের ইনস্টিটিউট থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি। ধন্যবাদ। আমি ম্যাডামের কাছে শেষ প্রশ্ন করতে চাই যে এই যে বিদেশি রোগী আসলো, যে প্রবণতা তৈরি হয়েছে বা অনেক আগে থেকে আমরা সেবা দিয়েও যাচ্ছি, একই সময়ে বহুগুণ মানুষ দেশের বাইরে সেবা নিতে যাচ্ছে। এক্ষেত্রে মানসিকতার পরিবর্তনটা আসলে জরুরি কিনা? কারণ আমরা একটা সাধারণ মাথা ব্যথার জন্য মনে করছি যে আমি আসলে অন্য একটা দেশ থেকে আমার চিকিৎসাটা শুরু করতে চাই। এখানে আসলে আমরা অফিসিয়ালি হয়তো মেডিকেল ট্যুরিজম শুরু করলাম, কিন্তু দেশের জনগণের কাছে আসলে কি বার্তা দেওয়া জরুরি বলে আপনি মনে করেন? আমি মনে করি আমরা আস্থা ফিরিয়ে আনার পদ্ধতিটা শুরু করেছি এবং এটাই হচ্ছে সূচনা মাত্র, কিন্তু আমরা আশাবাদী যে আমরা আসলে আস্থা ফিরিয়ে আনতে পারবো। এই আস্থা ফিরিয়ে আনার জন্য আসলে কোন কোন দিকে একটু নজর দেওয়া উচিত? আসলে অন্য দেশ থেকে রোগী আসবে কখন বা আমাদের দেশ থেকে রোগী চলে যাচ্ছে কখন, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু স্পেশালাইজড চিকিৎসাগুলোর ক্ষেত্রে। তো এই যে স্পেশালাইজড চিকিৎসাগুলো, এই জন্য আমাদের দেশে যে পরিমাণ বিশেষজ্ঞ আছে, হ্যাঁ রেশিওতে কম হতে পারে, কিন্তু যদি প্রপার রেফারেল সিস্টেম থাকতো, যেই রুগীটা যেই বিশেষজ্ঞের কাছে যাওয়ার কথা ঠিক সেভাবেই আসলো। তো রেফারেল সিস্টেম চালু করাটাই প্রথম ধাপ আমি মনে করি। একই সঙ্গে আমি যদি একটু সম্পূরক প্রশ্ন করতে চাই যে বাংলাদেশি রোগীরা যখন বাইরে থেকে আসেন, তাদের নার্সিং কেয়ার, সহায়ক জনবলের যে ঘাটতি আমরা আসলে সরকারি হাসপাতালগুলোতে দেখি, এই জায়গাতে আসলে নজর দেওয়া জরুরি কিনা? আমার কাছে মনে হয় যে কয়েকটা ইস্যু। একটা হচ্ছে যে আমাদের হসপিটালের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের মধ্যে আমাদের রেশিও অনুপাতে একটা ইন্টারন্যাশনাল সেট আপে একটা পেশেন্টকে সার্ভিস দিতে হলে একটা গাইডলাইন অনুসারে যে ম্যান পাওয়ার দরকার, সেই ম্যান পাওয়ারের রেশিওতে আমাদের কিছু ঝামেলা আছে। সেই রেশিওগুলোকে আমাদের ঠিক করতে হবে। ডাক্তারদের রেশিও বলেন, সিস্টারদের রেশিও বলেন, এবং সাপোর্ট স্টাফদের রেশিও বলেন। সো দেখা যায় যে এখন ডাক্তার সিস্টারদের রেশিও মোটামুটি, যেহেতু অনেক সিস্টার রিক্রুট হয়েছে, রেশিওটা কাছাকাছি এসেছে, কিন্তু সাপোর্ট স্টাফের রেশিওটা এখনও আসেনি। সো অ্যাজ এ হোল এই ম্যান পাওয়ারটাকে একটা রেশিও ভিত্তিক করা উচিত। আপনাকে ধন্যবাদ এবং আপনাদের দুজনকেই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। বাংলাদেশে মেডিকেল ট্যুরিজমের যাত্রা শুরু হয়েছে স্বাস্থ্যমন্ত্রীর মাধ্যমে, যিনি চেষ্টা করছেন যে বাংলাদেশের রোগীদের বাংলাদেশের চিকিৎসায় আস্থা ফেরানো এবং বিদেশি রোগীরাও যেন পর্যায়ক্রমে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে সেবা নিতে আসে। এটি যদি সম্ভব হয়, বাংলাদেশের মানুষের যে বিদেশে যাওয়া, তাতে যে টাকার অপচয় হয় হাজার হাজার কোটি টাকা, সেটি বাংলাদেশেই থাকবে। এই ছিল আজকের পর্বে। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।